One of the biggest phone deals ever. Microsoft is making a big bet on the future of cell phones. So big news today, Microsoft has bought out Nokia for $7.1 billion. Microsoft announced it has purchased Nokia's devices unit in a deal worth a whopping $7.2 billion. 2013 সালের 3রা সেপ্টেম্বর ফিনল্যান্ডে নোকিয়ার হেডকোয়ার্টারে এক অদ্ভুত স্তব্ধতা। কয়েক দশক ধরে মোবাইল জগতে রাজা থাকার পর নোকিয়া আনুষ্ঠানিকভাবে তাদের ফোন বিজনেস মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিচ্ছে। কনফারেন্সের মঞ্চে মাইক্রোসফটের কর্মকর্তাদের পাশে দাঁড়িয়ে আছেন নোকিয়ার তৎকালীন সিইও স্টিফেন এইলো। পুরো দুনিয়া অবাক হয়ে দেখছে। স্পিচ শেষ করার সময় সিওর গলা ধরে এলো, চোখও ভিজে গেল। তিনি শুধু একটাই কথা বলেছিলেন, উই ডিডন্ট ডু এনিথিং রং, বাট সামহাউ উই লস্ট। কিন্তু আসলেই কি তাই? কোনো ভুল না করেই এত বড় সাম্রাজ্য ধুলে মিশে গেল? হার্ভার্ড আর ইনসেটের রিসার্চ বলছে নোকিয়া বাইরের কারো কাছে হারেনি, নোকিয়া হেরেছে তাদের নিজেদের ইগোর কাছে। মিস্টার সুমন এখন মধুর ঝামেলায়। নাতনিরে দিও লন্ডনে। সিঙ্গাপুরে আসবো না, ছেলেটা খুব পছন্দ করে বাবা। বলবেন ভালো আছি। নিউ ইয়র্ক। এমন মধুর ঝামেলার জন্য আসল নোকিয়া কিনুন আর একজন সঙ্গী সহ ঘুরে আসুন দুনিয়া। 2007 সালে হাতের ফোন মানে ছিল নোকিয়া। গ্লোবাল মার্কেটে প্রায় 40% শেয়ার তাদের দখলে। অ্যাপেল, স্যামসাং, অন্য সব প্রতিযোগী মিলে যা বিক্রি করত, নোকিয়া একাই তার চেয়ে বেশি ফোন বিক্রি করত। কিন্তু মাত্র 6 বছরের মাথায় সেই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অনেকেই মনে করে আইফোন নোকিয়াকে মেরে ফেলেছে, কিন্তু আসল সত্যটা হলো নোকিয়া বাইরের কারো হাতে ধ্বংস হয়নি, নোকিয়া ধ্বংস হয়েছে ভেতর থেকে। বেশিরভাগ মানুষ মনে করে আইফোনের কাছে নোকিয়া টেকনোলজিতে হেরে গেছে। এই ব্যাখ্যাটা শুনতে সহজ মনে হলেও এটা বেশ বিভ্রান্তিকর। হাওয়ার্ড বিজনেস স্কুল আর ইনসেটের রিসার্চ পেপার একদম অন্যরকম একটা তথ্য ফাঁস করে। নোকিয়া ভবিষ্যৎ দেখতে পারেনি তা কিন্তু না, তারা জানতো কি হতে যাচ্ছে, কিন্তু তারা নিজেদের বদলাতে পারেনি। আজকের ভিডিওতে আমরা নোকিয়ার পতনের এমন কিছু কারণ দেখব যা সচরাচর কেউ বলে না। চলুন শুরু করা যাক। Steve Jobs goes to Macworld and he pulls out this iPhone. What was your first reaction when you saw that? $500 fully subsidized with a plan? I said, that is the most expensive phone in the world, and it doesn't appeal to business customers because it doesn't have a keyboard. নোকিয়া কিন্তু কোনো ছোটখাটো স্টার্টআপ ছিল না, এটা ছিল গ্লোবাল ইন্ডাস্ট্রির লিডার। সে সময়ে একটা নোকিয়া ফোন ব্যবহার করা অনেক বড় করে দেখা হতো। 2000 সালের মাঝামাঝি সময়ে নোকিয়া শত শত মডেলের ফোন হ্যান্ডেল করত। হার্ডওয়্যারের দিক থেকে এটাই ছিল তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কিন্তু স্মার্টফোনের যুগে এই শক্তিটাই তাদের গলার কাটা হয়ে দাঁড়ায়। আইফোন যেখানে একটা ইউনিফাইড সফটওয়্যার নিয়ে কাজ করছিল, নোকিয়া সেখানে শত শত স্ক্রিন সাইজ আর বাটন লেআউটের জন্য সফটওয়্যার বানাতে ব্যস্ত। সে সময় ভিতরের ইঞ্জিনিয়াররা কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে নোকিয়ার পুরনো অপারেটিং সিস্টেম সিম্বিয়ান আর চলছে না। সিম্বিয়ান বানানো হয়েছিল এমন এক যুগের জন্য যখন ফোন মেমোরি আর প্রসেসিং খুব দুর্বল ছিল। এর কোডিং ছিল অত্যন্ত জটিল। আইফোনে একটা বাটন অ্যাড করতে কয়েক লাইন কোড করা লাগতো, আর সিম্বিয়ানে লাগতো শত শত লাইন। কিন্তু সিম্বিয়ানের পিছনে নোকিয়ার এতদিনের লগ্নি আর ইমোশন জড়িত ছিল যে তারা এটা ছাড়তেই পারেনি। একেই বলে পাথ ডিপেন্ডেন্স। নোকিয়া সিম্বিয়ানকে ঠিক করার চেষ্টা করতে গিয়ে মূল্যবান কয়েকটা বছর নষ্ট করে ফেলে। ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। নোকিয়ার আর একটা ভুল ছিল, নোকিয়া ফোনকে কেবল প্রোডাক্ট হিসেবে দেখত, ইকোসিস্টেম নয়। স্ট্র্যাটেজিক দিক থেকে নোকিয়া বুঝতেই পারেনি স্মার্টফোন আসলে কি হতে যাচ্ছে। নোকিয়া ফোনকে দেখত একটা ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে, যেটার মূল আকর্ষণ হবে হার্ডওয়্যার আর স্থায়িত্ব। কিন্তু অ্যাপেল আর গুগল জানতো ফোন মানেই শুধু ডিভাইস নয়, বরং সফটওয়্যার আর অ্যাপসের একটা বিশাল ইকোসিস্টেম। নোকিয়া যখন ফোনের ডিজাইন নিয়ে ব্যস্ত, তখন অ্যাপেল তাদের অ্যাপ স্টোর আর ডেভেলপারদের নেটওয়ার্ক শক্ত করছিল। একবার মানুষ যখন অ্যাপ আর ইকোসিস্টেমের মায়া পড়ে যায়, তখন নোকিয়া যতই মজবুত হোক না কেন, সেটা মানুষের কাছে খেলনা ছাড়া আর কিছুই মনে হলো না। নোকিয়ার পতনের অন্যতম বড় একটা কারণ বেরিয়ে এসেছে একটি বিখ্যাত রিসার্চ পেপারে। সেখানে দেখা যায় নোকিয়ার ভেতর তখন এক্স থিওরি ফলো করা হতো। উপরের বসরা সবসময় পজিটিভ রেজাল্ট শুনতে চাইতেন, ফলে নিচের দিকে ম্যানেজাররা কোনো টেকনিক্যাল সমস্যা থাকলেও সেটা বলতে সাহস পেত না। খারাপ খবরগুলো উপরে পৌঁছানোর আগেই ফিল্টার হয়ে যেত।
প্রজেক্ট দেরি হচ্ছে বা সফটওয়্যারের সমস্যা আছে, এই সত্য কথাগুলো ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতই না। লিডাররা মনে করতো তারা মার্কেটে খুব ভালো করছে, কিন্তু বাস্তবে সত্যটা সম্পূর্ণ আলাদা। ভেবে দেখলে হয়তো এরকম অনেক ভুলই পাওয়া যাবে, তবে নোকিয়ার জন্য অ্যান্ড্রয়েড রিজেক্ট করা সবচেয়ে বড় ভুল ছিল। নোকিয়ার শীর্ষ যুগ ছিল অ্যান্ড্রয়েডকে রিজেক্ট করে মাইক্রোসফটের হাত ধরা, কারণ তারা চায়নি আর 5টি কোম্পানির মতো শুধু অ্যান্ড্রয়েড বিক্রেতা হয়ে থাকা। ঠিক সে সময়ই সিইও স্টিফেন এলপ নোকিয়াকে একটি বার্নিং প্ল্যাটফর্ম বা জ্বলন্ত মঞ্চের সাথে তুলনা করেছিল। তিনি চেয়েছিলেন সবাইকে অ্যালার্ট করতে, কিন্তু রেজাল্ট হলো পুরো উল্টো। কাস্টমাররা ভয় পেয়ে নোকিয়ায় কেনা বন্ধ করে দেয়। মাইক্রোসফটের সাথে উইন্ডোজ ফোন বেছে নেওয়া ছিল অনেকটা মরুভূমির মাঝখানে দোকান খোলার মতো, যেখানে আপনি একাই দোকানদার কিন্তু কোনো কাস্টমার বা অ্যাপ ডেভেলপার নেই। নোকিয়া কিন্তু অযোগ্য ছিল না, তারা সেফ এমন এক পৃথিবীর জন্য সঠিক কাজগুলো করে যাচ্ছিল যে পৃথিবীর অস্তিত্ব আর ছিল না। এই কারণেই হাওয়ার্ড থেকে শুরু করে বিশ্বের সব বড় বড় বিজনেস স্কুলে নোকিয়ার পতন শেখানো হয়। এটি শুধু একটি ফোনের গল্প নয়, এটি একটি বড় শিক্ষা যে সাফল্য পাওয়ার পর যদি আপনি নিজেকে বদলানোর ক্ষমতা হারিয়ে ফেলেন, তবে আপনার পতন অনিবার্য।